আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিসিএস সাবজেক্টিভ ম্যাথমেটিক কোর্সে। আমরা আজকে আলোচনা করব পার্ট 1 এর গ্রুপ এ এর অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। বিসিএস সাবজেক্টিভ ম্যাথমেটিক্স কোর্স। পার্ট 1 এর গ্রুপ এ অংশের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই কোর্সের চ্যাপ্টার 1 ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস নিয়ে আলোচনা করব। আমাদের এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায়, স্থানাঙ্কের রূপান্তর। স্থানাঙ্কের রূপান্তর লেকচার 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতে আলোচনা করব স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি। স্থানাঙ্ক বলতে বা কোঅর্ডিনেটস বলতে কি বুঝি আমরা। আসলে যদি এ টু জেড যদি লিখে দেই তাহলে সময়ের বেশি লাগবে, এই জন্য আমি সংক্ষেপ কিছু কিছু তথ্য যেগুলো আমাদের আমি একটু করব, স্কিপ করব আর কি, অর্থাৎ লিখবো না আর কি, মৌখিকভাবে বলে দিব। হ্যাঁ, তোমরা শুনে শুনে লিখে নিও যদি আর যার প্রয়োজন, আর যেগুলো খুব গুরুত্বপূর্ণ বেশি এগুলো আমি লিখে দিব। ঠিক আছে, ওকে। আমাদের যেহেতু প্রশ্ন হবে এমসিকিউ টাইপের, তাই এমসিকিউ টাইপের যদি প্রশ্ন হয় তাহলে এর আগে একটা অধ্যায়ের বেসিক যে কনসেপ্টটা আছে সেটা তোমাকে আগে জানা প্রয়োজন। যখন তুমি একটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট সম্পর্কে তোমার জ্ঞান লাভ থাকবে, তুমি যখন ধারণা পাইবা বা তুমি যখন জানবে তথ্যগুলো, তখন তোমার এমসিকিউ প্রশ্ন সমাধান করা তোমার জন্য সহজ হবে। আর তুমি যদি প্রথমেই তুমি এমসিকিউ প্রশ্ন সমাধানের চেষ্টা করো তাহলে কিন্তু তুমি তোমার অনেক সময় লাগবে এবং বুঝতেও সমস্যা হবে। এজন্য প্রথম যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে কি, একটা অধ্যায়ের টোটাল বেসিকটা তোমাকে জানা দরকার, জানতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করতে হবে। আর একটা অধ্যায়ের যদি তোমার বেসিকটা যদি ক্লিয়ার থাকে, তোমার জন্য কি কি লাভ আছে লাভগুলো বলে দিচ্ছি আমি। একটা হচ্ছে, এই অধ্যায় থেকে যে এমসিকিউ আসুক না কেন তোমার একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে, না আমার এ টু জেড মোটামুটি ভাবে এই অধ্যায়ের টোটাল বেসিকটা আমার মাথায় আছে। এটা হচ্ছে একটা। নাম্বার 2 হচ্ছে, তুমি কিন্তু এটা জানার কারণে তোমার যে ভাইভা যখন স্পেস করবা তখন কিন্তু ভাইভার সময় তোমার সমস্যা হবে না। তোমার এখন কিন্তু এমনভাবে পড়তে হবে যেন তোমার ভাইভারও কি হয়ে যায়, একটু তোমার কি ভাইভার জন্য একটু প্রস্তুতিটা হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের এই স্পেশাল বিসিএস ছাড়াও কিন্তু সামনে বিসিএস আরেকটা রিটেন পরীক্ষা আসতেছে। তাহলে এখন তুমি মোটামুটি ভাবে একসাথে তুমি একটু কৌশল কাটিয়ে পড়াশোনা করো, আমি মনে করি স্পেশাল বিসিএস এর পাশাপাশি অন্যান্য বিসিএস এ যে তোমার লিখিত পরীক্ষা আছে ম্যাথমেটিক্সের সাবজেক্টিভ, সেটাও তুমি ভালো করতে পারবে। আর আমাদের প্রত্যেকটা অধ্যায়ে এত পরিমাণ বেসিক, এত পরিমাণ আমাদের তত্ত্ব, যে তত্ত্বগুলো ক্লাস যদি তৈরি করি, একটা ক্লাস তুমি দেখবে তোমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রায় 1 ঘন্টা, ম্যাট্রিক্সে ক্লাস নিচ্ছি 1 ঘন্টা 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা সময় নিচ্ছে। এমসিকিউ টাইপ কিন্তু প্রশ্ন কিন্তু সমাধান করার সময় পাইছে না, এটা পরবর্তীতে করতে হবে। আমার যতটুকু পারছি করা হয়েছে। তারপরে তোমার আলোচনা করছি তোমার রিয়েল নাম্বার সিস্টেম, এখানে তোমার বেসিক টেন আলোচনা করছি, এখানেও প্রায় ঘন্টাখানেক সময়
আমাদের কাজের সময়। তাহলে এভাবে যদি আমরা বেসিকটা কনসেপ্ট করি, তার পরবর্তীতে কিন্তু আমাদের এমসিকিউ যে পরীক্ষাগুলো দিব, এমসিকিউ টাইপ প্রশ্নগুলো তৈরি করা হবে, বা যখন প্র্যাকটিস করো তখন কিন্তু তুমি এমনিতেই পারবা। আর যদি সরাসরি তুমি এমসিকিউ দিতে চলে যাও, যদি প্রশ্ন মতো করে একটা এমসিকিউ মনে করো, আমি একটা এমসিকিউ প্রশ্ন তৈরি করলাম, এটা সমাধান দিলাম, আবার এমসিকিউ প্রশ্ন তৈরি করলাম, আবার সমাধান দিলাম, এতে কিন্তু তোমার কি হবে, তোমার তথ্যের কিন্তু ঘাটতি হবে। আমি যে ম্যাথটা করাবো তুমি এই ম্যাথটাই পারবে। কিন্তু আমি যদি এরকম করি, আমার তথ্যটা যদি ইনফরমেশনটা যদি আগে জানা থাকে, বেসিকটা যদি আগে ক্লিয়ার থাকে, তা যে এমসিকিউ আসুক না কেন আমি কিন্তু করতে পারবো। প্র্যাকটিস তো অবশ্যই, এমসিকিউ টাইপের প্রশ্নগুলো অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে, অবশ্যই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা বেসিকটাকে ক্লিয়ার করে নিচ্ছি, ঠিক আছে। স্থানাঙ্ক বলতে কি বোঝায়? আসলে স্থানাঙ্ক বলতে বোঝায় কোনো বিন্দুর অবস্থান, অর্থাৎ কোনো বিন্দু বা বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয়ের জন্য আমরা স্থানাঙ্ক ব্যবহার করে থাকি, ঠিক আছে। এখানে আমরা বিভিন্ন প্রকার স্থানাঙ্ক আলোচনা করব। একটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক এবং হচ্ছে পোলার স্থানাঙ্ক নিয়ে আলোচনা করব। কার্টেসীয় স্থানাঙ্ক তোমরা সবাই জানো, কার্টেসীয় স্থানাঙ্ক, তা স্থানাঙ্ক বলতে আমরা কোনো বিন্দুর অবস্থানকে বুঝি, ঠিক আছে। সুনির্দিষ্ট ওই বিন্দুর অবস্থানকে বোঝানো হয়। তা স্থানাঙ্ক পদ্ধতি বলতে এখানে আমাদের পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, প্রথম হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ক ও স্থানাঙ্ক ইংরেজিটা বলে দিই কোঅর্ডিনেটস, তো মনে রাখার চেষ্টা করবা, কোঅর্ডিনেটস। কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। অর্থাৎ আমরা যদি কোনো সমতলে যদি দুইটি সরল রেখা পরস্পর লম্বভাবে যদি ছেদ করে, এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স ড্যাশ, আর একটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, তখন ও বিন্দুতে ছেদ করে আমাদের এই যে দুটি সরলরেখা অভিচ্ছেদ করে এটাকে বলা হয় মূল বিন্দু। কি বলা হয়? মূল বিন্দু ধরা হয়। এক্স ড্যাশ ও এক্স এটাকে বলা হয় এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ এটাকে বলা হয় ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে আমরা যদি কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে চাই কোনো বিন্দুর, তাহলে ধরো আমরা একটা বিন্দু নিলাম, এখানে এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ধরলাম এক্স ওয়াই। আসলে পি বিন্দুর স্থানাঙ্ক বলতে এক্স এবং ওয়াই বলতে কি বোঝায়, মানে এক্সটা হচ্ছে কিন্তু পি বিন্দুর বুজ, আর ওয়াইটা হচ্ছে পি বিন্দুর কোটি। এখন বুজ কাকে বলে আগে তোমাকে জানতে হবে। অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয় বুজ কাকে বলে, বাইবার সময় জিজ্ঞেস করা হয় বা যে কোনো সময় জিজ্ঞেস করা হয় বুজ কাকে বলে, সে বলে এক্স এর মান কি, এক্স বুঝ হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে কোটি। আসলে কিন্তু এটা না, তোমাকে বলতে হবে বুঝ হচ্ছে এইটাই, কোনো বিন্দুর বুঝ বলতে বোঝায় ওই বিন্দুটি, হ্যাঁ, মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব, হ্যাঁ, তখন ওই দূরত্বকে ওই বিন্দুর বুঝ বলে। তাহলে আমরা কি জানলাম, বিন্দুর বুঝ হচ্ছে এটাই, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর কোনো বিন্দুর দূরত্বকে ওই বিন্দুর বুঝ বলে। তাহলে আমরা এটা জানার জন্য কি করব, এই বিন্দু যদি আমরা বুঝ বের করতে চাই, তাহলে এই বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করবো, সেটা নাম দিলাম এফ। ওকে, তাহলে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা পাইছি আমরা ও এ, এটাই হচ্ছে বুঝ, এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। আবার মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর কোনো বিন্দু দূরত্ব, তাহলে কুটি বের করার জন্য আমরা বলি এই যে ওয়াই অক্ষের উপর আমাদের পিবি লম্ব অঙ্কন করতে হবে। আর পিবি যদি আমরা লম্ব অঙ্কন করি, তখন মূল বিন্দু থেকে আমাদের ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব সেটা হচ্ছে কোটি। তাহলে বুঝ হচ্ছে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর কোনো বিন্দু দূরত্ব, আর কোটি হচ্ছে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ কোনো বিন্দু দূরত্ব কোটি। এটা যেহেতু ওয়াই আর যেহেতু দুটো সমান ও সমান্তরাল, তাই এটা হবে ওয়াই। তা সাধারণত আমরা বলি এটা হচ্ছে বুঝ, এটা হচ্ছে কোটি। কুড়িটা এটা কিভাবে হয়েছে, এটা ও বি সমান ওয়াই হওয়ার কারণে পি এর সমান ওয়াই হয়েছে। আবার এটাও আমরা বলতে পারি এই যে আমাদের পি এ, তার মানে এক্স অক্ষ থেকে এই পি বিন্দু দূরত্ব হচ্ছে ওয়াই। আবার এটাও বলতে পারি ওয়াই অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে এক্স। তাহলে এটা দুইটা কনসেপ্ট মনে রাখবা। কোনো বিন্দু স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাহলে এক্স অক্ষ থেকে, হ্যাঁ, ওই বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই, এবং ওয়াই অক্ষ থেকে ওই বিন্দু দূরত্ব হচ্ছে এক্স। এখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ হতে পারে, এখানে যে কথাগুলো বললাম এখানে অনেকগুলো এমসিকিউ হতে পারে। তো এই যে আমাদের কোনো বিন্দুর ভুজ এবং কোটি, অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট, হ্যাঁ, এই কোনো বিন্দুর ভুজ এবং কোটিকে একত্রে ওই বিন্দুর
কার্টেসীয় স্থানাঙ্ক বলে। কি বলে? কার্টেসীয় স্থানাঙ্ক বলে। তাহলে কোনো বিন্দুর, বলো, কোনো বিন্দুর ভুজ ও কোটিকে একত্রে ওই বিন্দুর স্থানাঙ্ক বলতে কার্টেসীয় স্থানাঙ্ক বলা হয়। কার্টেসীয় স্থানাঙ্ক বা শুধু স্থানাঙ্ক বলা হয়। আর একে আমরা কি দ্বারা প্রকাশ করি? এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। প্রথম ভুজ লেখা হয়, পরে কোটি লেখা হয়, এটা দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমরা একটু কনসেপ্ট নিয়ে নিলাম, সেটা হচ্ছে আমাদের সহজ কথা মনে রাখবা। এটা যদি আমাদের পি বিন্দু হয়, এক্স হয়, তাহলে ভুজ কোটি বের করার জন্য এক্স কোটি লম্ব অঙ্কন করবা, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। সহজ, এটা মনে রাখবা। আমি যদি এখানে একটা বিন্দু বলি, এটা হচ্ছে পি এক্স ওয়াই, তার লম্ব অঙ্কন করবা, এটা হচ্ছে আমাদের এক্স, অর্থাৎ মাইনাস এক্স হবে এখানে, ঠিক আছে? এটা হবে মাইনাস এক্স, এক্সটা মাইনাস হবে, যদি এই পাশে আসছে এখানে মাইনাস এক্স আসবে, আর এটা হচ্ছে আমাদের ওয়াই আসবে। তা যাই হোক, আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ বলা হয়, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে তৃতীয়, এটা তোমরা সবাই জানো। এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এটা হচ্ছে ওয়াল পজিটিভ, এটা হচ্ছে আমাদের মাইনাস প্লাস এক্স এর মান, অর্থাৎ ভুজ কোটির সম্পর্কটা দেখাচ্ছি। আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস। তাহলে এই সম্পর্ক আমরা সবাই জানি, মোটামুটিভাবে এগুলোকে আমরা জানি। এখন হচ্ছে পোলার স্থানাঙ্ক বলতে কি বুঝি আমরা? পোলার কোঅর্ডিনেটস। আমাদের কার্টেসীয় স্থানাঙ্কটা ক্লিয়ার থাকলেও পোলার কোঅর্ডিনেটস কিন্তু অনেক সমস্যা হয়। দেখো, পোলার কোঅর্ডিনেটস বোঝার জন্য তোমাকে একটা বিন্দু ধরে নিতে হবে, একটা নির্দিষ্ট বিন্দু ধরতে হবে, এবং এই নির্দিষ্ট বিন্দুকে আমি একটা সরলরেখা নিতে হবে। নির্দিষ্ট বিন্দুর নাম দিলাম ও, ও এক্স। যে কোনো একটা বিন্দু নিলাম পি, কি নিলাম? পি। তাহলে এই পি ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এটাকে বলে ব্যাসার্ধ ভেক্টর, তার নাম হচ্ছে আর। এবং এই ওপি, এই ও এক্স এর নির্দিষ্ট সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে ভেক্টর কোণ থিটা। কোন বিন্দুর এই যে ওপি দূরত্বটা এবং ওপি রেখাটি আদি রেখার সাথে যে কোণ উৎপন্ন করে থিটা, এটা ভেক্টর কোণ। তাহলে ব্যাসার্ধ ভেক্টর এবং ভেক্টর কোণকে একত্রে ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক বলে, যাকে আমরা আর কমা থিটা দ্বারা কি করি? প্রকাশ করে থাকি। ঠিক আছে? তাহলে এখানে আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। বলো আর কি? আর হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ ভেক্টর, এবং থিটা হচ্ছে ভেক্টর কোণ। ভেক্টর কোণ। তাহলে কোনো বিন্দুর আমরা যদি বলি পোলার স্থানাঙ্ক বলতে কি বুঝতে, কোনো বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর এবং ভেক্টর কোণকে একত্রে ওই বিন্দু পোলার স্থানাঙ্ক বলে। এখানে আমাদের প্রশ্ন হয়, পোলার স্থানাঙ্কে মূল বিন্দুকে কি বলা হয়? বলো পোল। কি বলছি? এটা কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন হতে পারে। হ্যাঁ, পোলার স্থানাঙ্কে মূল বিন্দুকে কি বলা হয়? পোল বলা হয়। তাহলে এখানে হচ্ছে আমার ও যে নির্দিষ্ট বিন্দুটা আছে, এই ও বিন্দুকে বলা হয় পোল। পোল বলা হয়, বা মেরুবিন্দু বলা হয়। কি বলা হয়? মেরুবিন্দু বলা হয়, বা মূল বিন্দু বলা হয়। মেরুবিন্দু বা মূল বিন্দু বলে, অনেকগুলো নাম, ঠিক আছে না? মূল বিন্দু বলে। আর ও এক্স যে নির্দিষ্ট সরল রেখাটা, নির্দিষ্ট যে রেখাটা আছে, এটা হচ্ছে আমাদের বলা হয় আদি রেখা। ও এক্স থেকে বলা কি? আদি রেখা বলা হয়। কি বলা হয়? আদি রেখা। এখানে আমাদের এই ওপি হচ্ছে আর, যাকে আমরা ব্যাসার্ধ ভেক্টর বলি, এবং অ্যাঙ্গেল পিও এক্স, এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমরা এটা মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে না? হ্যাঁ, এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা জানবো এখন কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে অনেকগুলো এমসিকিউ হতে পারে, এবং এই বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে দেখে এটা চিত্র অঙ্কন করি, তোমরা জানো এটা হচ্ছে আমাদের একটা পি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই ধরি, তাহলে আমরা জানি বলছিলাম লম্ব অঙ্কন করব। কি অঙ্কন করব? লম্ব অঙ্কন করব।
ধরলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, তাহলে বুঝ বলতে বোঝাবে ও এ, কোটি বলতে বোঝাবে এটা। আবার যদি এটা যদি আমি আদি রেখা মনে করি আর নির্দিষ্ট বিন্দু যদি ও মনে করি, তাহলে আমাদের এই ওপিটা হবে আমাদের আর, যদি আমরা এই পোলার স্থানাঙ্ক যদি আর থিটা মনে করি, আর এই কোণটা হবে থিটা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আর থিটা হচ্ছে পোলার স্থানাঙ্ক আর কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে এখানে একটা ত্রিভুজ আছে, কি ত্রিভুজ? একটা ত্রিভুজ আছে এখানে, ঠিক না? তা ত্রিভুজ যদি আমরা চিন্তা করি এখানে ত্রিভুজটা, সেই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি একটু চিন্তা করো। এই ত্রিভুজ থেকে আমাদের এই ত্রিভুজ থেকে চিন্তা করতে পারি, এখানে যদি আমরা cos থিটা চিন্তা করি তাহলে কি আসবে? cos থিটা সমান হচ্ছে, এটা যদি এই কোণের সাপেক্ষে, এটা হচ্ছে আমাদের কি সূক্ষ্ম কোণের বিপরীতটা কিন্তু হয় লম্ব, ঠিক না? সূক্ষ্ম কোণের বিপরীত, আর সমকোণের বিপরীত হচ্ছে অতি, আর এটা হচ্ছে আমাদের ভূমি। এটা মাথায় রাখবা, সূক্ষ্ম সমকোণ যেটা সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতি, সূক্ষ্ম কোণের বিপরীত হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে cos থিটা জানি ভূমি বাই অতিভুজ, তার ভূমি বাই অতিভুজ মানে কি? ও এ বাই ওপি, ও এ বাই হচ্ছে ওপি, তাহলে হবে এক্স বাই আর। তাহলে আমরা এখানে পাবো এক্স ইকাল টু আর cos থিটা। অনুরূপভাবে যদি এখানে সাইন থিটা বের করি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে পি এ আর হচ্ছে ওপি, এখান থেকে আমরা পি এ সমান হচ্ছে ওয়াই, আর পাবো এখান থেকে আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। যদি দেখো, এটা মনে রাখবা এভাবে, পোলার স্থানাঙ্ক কোনো বিন্দুর, অর্থাৎ পোলার স্থানাঙ্ক জানা থাকলে, আমি সংক্ষেপে লিখতেছি, পোলার স্থানাঙ্ক জানা থাকলে কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয়ের জন্য, কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র কি হবে বলতো? আমাদের হবে এক্স ইকুয়াল টু আর cos থিটা এবং ওয়াই ইকুয়াল টু কি আর সাইন থিটা। আমি একটু পরে ম্যাথ দেখাবো ইনশাআল্লাহ। এটা আমরা সূত্রটা মনে রাখতে হবে, কেমন? এবং আবার যদি এই দুইটা সমীকরণকে যদি যোগ বিয়োগ ক্যালকুলেশন করি আমরা এই দুইটা সমীকরণকে, সেক্ষেত্রে আমরা আবার পাবো, সেটা হচ্ছে মনে করি 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমরা যদি 1 নং বর্গ প্লাস 2 নং যদি বর্গ করি, তাহলে এখান থেকে বর্গের সমষ্টি আসবে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং 2 নংকে যদি 1 নং দ্বারা ভাগ করি তাহলে আসবে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এক্স ওয়াই জানাতে কোনো বিন্দু কার্টেসীয় স্থানাঙ্ক জানা থাকলে পোলার স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। তাহলে এখান থেকে বলতে পারি আমরা একটা তত্ত্ব, কার্টেসীয় স্থানাঙ্ক জানা থাকলে, কার্টেসীয় বলো স্থানাঙ্ক ও পোলার কার্টেসীয় স্থানাঙ্ক জানা থাকলে কার্টেসীয় স্থানাঙ্ক জানা থাকলে পোলার স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র, পোলার স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র তখন হবে কি? তখন হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা সমান হবে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে সূত্র। কিন্তু এই যে কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে পোলার স্থানাঙ্কের ভেক্টর কোণটা বের করতে গেলে, থিটার মানটা বের করতে গেলে আমাদের মূলত সমস্যাটা হয় কি? সমস্যাটা হয় আমাদের মূলত সমস্যাটাই হয় এখানে, সেটা হচ্ছে আমাদের কি, এই যে থিটার মানটা বের করতে গেলে আমাদের মূলত সমস্যাটা হয়। ঠিক আছে? এমসিকিউ দেখবা তুমি আসে যখন অপশন দেখবা আনসার মিলতেছে না এই সূত্র করতে গেলে। এটা সহজ করার জন্য মনে রাখবা, থিটার মান নির্ণয় করার জন্য আমি পয়েন্ট লিখে দিচ্ছি। থিটার নির্ণয় করার ক্ষেত্রে, থিটা এর মান নির্ণয় করার ক্ষেত্রে নির্ণয় করার ক্ষেত্রে বিন্দুটির অবস্থান জানা থাকা প্রয়োজন। বিন্দুটির অবস্থান জানতে হবে। হ্যাঁ, আমি শর্ট টেকনিক দিচ্ছি। যদি বিন্দুটির অবস্থান প্রথম চতুর্ভাগে হয়, সেক্ষেত্রে হলে থিটা সমান ধরবে tan ইনভার্স ওয়াই বাই এক্স পরমান। দ্বিতীয় চতুর্ভাগে যদি হয় তাহলে থিটার মান হবে পাই মাইনাস tan ইনভার্স
ওয়াই বাই এক্স। যদি তৃতীয় চতুর্ভাগে হয় তাহলে আমাদের হবে থিটা ইকুয়াল পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যদি চতুর্থ চতুর্ভাগে হয় সেক্ষেত্রে থিটা হবে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। একটু খেয়াল করে দেখো, প্রথম চতুর্ভাগে যদি হয় তাহলে এটা আমার সূক্ষ্মকোণ তৈরি করবে। কি তৈরি করবে? সূক্ষ্মকোণ তৈরি করবে আমাদের এটা বিন্দুটা। আর যদি আমাদের এখানে যদি ইয়া হয় আমাদের দ্বিতীয় চতুর্ভাগে যদি কোনো বিন্দু যদি হয়, যদি এখানে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে যদি হয় তাহলে এখানে কিন্তু আমাদের এই যে দ্বিতীয় চতুর্ভাগে যদি হয় তাহলে অবশ্যই 180 ডিগ্রি থেকে কম হবে। 180 ডিগ্রি কি হবে? কম হবে। তৃতীয় চতুর্ভাগে যদি হয় তাহলে 180 ডিগ্রি থেকে বেশি হবে, যেন পাই প্লাস বেশি। আর যদি চতুর্থ চতুর্ভাগে যদি হয় তাহলে আমাদের 360 ডিগ্রি থেকে কম হবে। তো এটা মনে রাখবা, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে 180 ডিগ্রি বেশি হবে, যেন 180 ডিগ্রি প্লাস পাই প্লাস। আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে পাই থেকে কম হবে, যেন হচ্ছে পাই থেকে মাইনাস। আর চতুর্থ চতুর্ভাগে হলে 360 ডিগ্রি থেকে কম হবে। টোটালটাই ধরা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। আবার ঘড়ি কাঁটার দিকে ধরলে সূত্রগুলো চেঞ্জ হবে। অনেক স্যারে অনেকভাবে করাতে পারে, অনেক বই অনেকভাবে থাকতে পারে, তবে এটা মনে রাখা সহজ। ঠিক আছে না? এটা এখন একটু কয়েকটি ম্যাথ দেখি। হ্যাঁ, আমরা এমসিকিউ আশা করি তুমি ম্যাথগুলো পারবে এগুলো। এরপর আমি কয়েকটা ম্যাথ দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য সহজ হয় সেজন্য। হ্যাঁ, কারণ কার্টেসীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক মনে করো তোমাকে এমসিকিউ দিল একটা 1 নম্বর। মনে করো -1 থেকে -1 বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত? পোলার স্থানাঙ্ক কত প্রশ্ন বললো। অপশনে তোমার 4টা দেওয়া থাকলো, তোমরা অপশন ছাড়া পড়বা। ঠিক আছে, সবসময় বাসায় যখন প্র্যাকটিস করবা এমসিকিউ পড়বা তখন কিন্তু সরাসরি অপশন দেখবা না। তুমি আগে প্রশ্ন কি করবা, আনসার বের করবা, পরে তুমি অপশন দেখবা। বাসায় করার সময় কিন্তু এরকম করবা। তা যাই হোক, বিন্দুটি পোলার স্থানাঙ্ক চাইছে, শুরুতে হচ্ছে বিন্দুটি পোলার স্থানাঙ্ক চাইছে, অর্থাৎ আমার কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে। তা পোলার স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে আর এর মান আর থিটার মানটা ধরে নেবা, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর হচ্ছে √x² প্লাস কত ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্রটাকে মাথায় ক্যাচ করবা। তারপরে হচ্ছে এক্স কত ওয়াই কত, যেহেতু এটা হচ্ছে আমাদের এই কার্টেসীয় স্থানাঙ্ক, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে -1 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কত আসবে? √2 আসবে। হয়ে গেল। কিন্তু থিটার মানটা বের করার সময় হচ্ছে মূলত সমস্যা। থিটার মানটা দেখতে হবে প্রথম বিন্দুটা কোন চতুর্ভাগে আছে। দুইটাই যদি নেগেটিভ থাকে তা তৃতীয় চতুর্ভাগে আছে। তা তৃতীয় চতুর্ভাগে থাকলে আমরা জানি পাই প্লাস করতে হয়। পাই কি করতে হয়? প্লাস করতে হয়। এটা পরমান্নে নেব, তাহলে হচ্ছে পাই প্লাস দেখো ট্যান ইনভার্স, আমরা ওয়াই কত? ওয়াই জানি -1, এক্স হচ্ছে -1, তাহলে পাই প্লাস কত পাবো? ট্যান ইনভার্স 1 পাবো। ট্যান কত ডিগ্রি মান বলো তো? ট্যান ইনভার্স 10 পাই বাই 4 এর মান হচ্ছে 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হয়? 5 পাই বাই কত হয়? 4 হয়। তাহলে আমাদের পোলার স্থানাঙ্ক কত বলো তো? তা পোলার স্থানাঙ্ক হচ্ছে √2 5 পাই বাই 4। এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে তুমি অপশন দেখবা ঠিক আছে কিনা। ঠিক আছে না? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। তাহলে এমসিকিউ আসলে এরকম ভাবে আসবে। এখন মনে করো যদি তোমার উল্টা যদি বলে, যেমন বলছে √2 মাইনাস পাই বাই 4 বিন্দুটির কার্টেসীয় স্থানাঙ্ক কত? কার্টেসীয় স্থানাঙ্ক কত? এমসিকিউ আসলো মনে করো। তাহলে বলো প্রশ্ন কত হয় বলো, বলো আনসার কত? আনসার বলো। আনসার দেখো, এটা কি বিভাগ করবো। এখানে আমাদের জানা আছে কি কার্টেসীয় স্থানাঙ্ক চাইছে, তাহলে মানে এক্স এর মান আর ওয়াই এর মানটা লাগবে। তাহলে আর cos থিটা আর হচ্ছে y = r sin থিটা। এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক সম্পর্ক। তাহলে আর এর মান বসাও √2 cos থিটা মান হচ্ছে -π/4, এখানে বসাও আর হচ্ছে √2 sin -π/4। তাহলে cos θ হয় cos থিটা, তাহলে cos π/4, আর এখানে হয় √2 sin θ হচ্ছে sin থিটা, তাহলে sin π/4 হবে। তাহলে এটা হয় √2 × 1/√2, আর এটা হবে -√2 × 1/√2। তুমি কাটা, এটা হয় 1, এটা হয় -1। তাহলে আমরা বলতেই পারি এখানে আনসার কত আসবে? এটা কার্টেসীয় স্থানাঙ্ক কত হবে? তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক আমরা আনসার পাইছি কত বলো? কার্টেসীয় স্থানাঙ্ক আমরা আনসার পাইছি 1 - 1। এটাই হচ্ছে আমাদের উত্তর। অপশন দেখবা। আচ্ছা, তারপরে দেখো আমরা যদি আরেকটা জিনিস বের করি, সেটা হচ্ছে যদি প্রশ্ন আসে x² - 3y² = 1, এখানে আমাদের x আছে না, তাই হচ্ছে কার্টেসীয় সমীকরণ। তা কার্টেসীয় সমীকরণকে যদি আমরা পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে করব?
হ্যাঁ, কার্টেসীয় সমীকরণকে যদি পুলস্তানিক সমীকরণে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এক সমান কি জানি, কার্টেসীয় পুলস্তানের মধ্যে সম্পর্কটা এটা বলো, এক সমান হচ্ছে আর কস থিটা, তাহলে আর কস থিটা লিখবা হোল স্কোয়ার, আর 3y হচ্ছে আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা হোল স্কোয়ার লিখবা ইকুয়াল টু কি 1 বর্গ করো, তা আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে 3 আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। অপশন দেখবা এই আনসার আছে কিনা, যদি আনসার যদি না থাকে তাহলে আর স্কোয়ার কমন নাও, তাহলে হবে কি কস স্কোয়ার থিটা মাইনাস 3 হ্যাঁ সাইন স্কোয়ার থিটা। এরপর দেখবো আনসার অপশন আছে কিনা, এটাও যদি না থাকে হয়তো সাইনে থাকবে, দুইটাই সাইনে কনভার্ট করে ফেলবে না কজে কনভার্ট করে ফেলবে। আমরা যদি সাইনে যদি কনভার্ট করি তাহলে 1 মাইনাস কস স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যাবে 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে আর স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। অপশন যদি এটা না থাকে, যদি কজে কনভার্ট করে তাহলে সাইনকে কজে কনভার্ট করে ওই আনসার থাকতে পারে। তো অপশনে কি থাকবে সেটা অপশন দেখে নেবে, ঠিক আছে না? এটা তাহলে এটা হচ্ছে একটা বিষয়। এখন যদি আমাদের যদি মনে করো এভাবে যদি প্রশ্নগুলো হয় তাহলে পারবো ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আসলে একদম জ্যামিতির বেসিক আলোচনা, তার আলোচনাটা করলাম, এটা আমরা আগে থেকে সবাই জানি। এখন এই অধ্যায়ের যে নতুন যে আলোচনা, নতুন যে টপিক, সেটাই হচ্ছে আমাদের জানা দরকার। তাহলে এখানে যে বিষয়টা প্রথম আসবে সেটা হচ্ছে একটু, এখানে যে থিওরিটিক্যাল অনেক থিওরি আছে, এই থিওরি দিয়েই কিন্তু তোমার এখানে ম্যাথগুলো করতে হবে, ছোটো ছোটো ম্যাথগুলো করতে হবে, বড় ম্যাথগুলো করার দরকার না, আপাতত দরকার নাই। যখন তোমার স্পেশাল বিসিএস এর পর যখন তোমার আসবে এই লিখিত পরীক্ষা, যখন আমাদের রিটেন, যখন আমাদের লিখিত লিখতে হবে, তো বিস্তারিত ম্যাথটা সমাধান করতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমার বিস্তারিত জানতে হবে। তাহলে এখন হচ্ছে আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে তোমাদের স্থানাঙ্কের, আমরা যে এখন অধ্যায় যে নামকরণটা করা হয়েছে সেটা কি স্থানাঙ্কের রূপান্তর, তাই না? স্থানাঙ্কের রূপান্তর, তার স্থানাঙ্কের রূপান্তর বলতে কি বুঝি সেটা আগে জেনে নেব। স্থানাঙ্কের রূপান্তর মেন টপিক নিয়ে আলোচনা করতেছে এখন। স্থানাঙ্কের রূপান্তর বলতে কি বুঝি আমরা, বা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, আসলে এই জিনিসটা কি, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এখন মনোযোগ দিয়ে শুনবা কিন্তু, কারণ এটা যদি বিষয়টা যদি ক্লিয়ার না হয় তাহলে তুমি এখন এমসিকিউ প্রশ্ন কি বলো, এবং তুমি ব্রড কোয়েশ্চেনগুলো তুমি পারবে না, এবং তোমার বাইবার ফেস করতেও যদি এখান থেকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা তাহলে তুমি উত্তর দিতে পারবে না। তাহলে তুমি দেখো স্থানাঙ্কের রূপান্তর বলতে কি বোঝাকে দেখো। হ্যাঁ, স্থানাঙ্কের রূপান্তর হচ্ছে, একটু দেখো আমি যদি একটু বিষয় বলি, কোনো সঞ্চার পথ, সঞ্চার পথ মানে বুঝতো নাকি, সঞ্চার পথ মানে হচ্ছে বিন্দু চলার রাস্তা বা পথ। বলো কোনো সঞ্চার পথের সমীকরণের আকার কি বলছি বলো তো? কোনো সঞ্চার পথের সমীকরণের আকার অথবা কোনো বিন্দু স্থানাঙ্ক, অথবা কোনো বিন্দুর স্থানাঙ্ক, যদি এই জিনিসটা না বুঝো, কোনো সঞ্চার পথের সমীকরণের আকার বলতে যদি না বুঝো, তা মনে রাখবা কোনো বিন্দু স্থানাঙ্ক, তো লিখে দেখে নে, বা কোনো বিন্দুর স্থানাঙ্ক, কোনো বিন্দুর স্থানাঙ্ক, সহজ ভাষা দিই। হ্যাঁ, কোনো সঞ্চার পথের সমীকরণের আকার বা কোনো বিন্দু স্থানাঙ্ক দুটা বিষয়ের উপর নির্ভর করে। কটা বিষয়ের উপর? দুটা বিষয়, একটা হচ্ছে মূল বিন্দু, আরেকটা হচ্ছে অক্ষদ্বয়ের অবস্থানের উপর নির্ভর করে, আরেকটা হচ্ছে অক্ষদ্বয়ের অবস্থান উপর নির্ভর করে, এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে কোনো বিন্দুর অবস্থান স্থানাঙ্ক কিসের উপর নির্ভর করে? মূল বিন্দু, আরেকটা হচ্ছে আমাদের অক্ষদ্বয়ের অবস্থান, এই দুটা বিষয়ের উপর আমাদের নির্ভর করে, মাথায় রাখবা। মূল বিন্দু একটা, আর হচ্ছে অক্ষদ্বয়ের অবস্থানের উপর নির্ভর করে। যদি এমসিকিউ আসে কোনো বিন্দু স্থানাঙ্ক কিসের উপর নির্ভর করে, তো মনে রাখবা মূল বিন্দু এবং অক্ষদ্বয়ের অবস্থানের উপর নির্ভর করে, ঠিক আছে? এখন এই যে মূল বিন্দু পরিবর্তন ঘটলে বা অক্ষদ্বয়ের স্থানাঙ্কে রূপান্তর ঘটলে, হ্যাঁ রূপান্তর যদি করে, তাহলে আমাদের কি ঘটনা ঘটে? এই যে আমাদের কোনো সঞ্চার পদ্ধতি সমীকরণের যে আকারটা আছে সেটা ভিন্ন আকার ধারণ করে, সেটা কি করে? ভিন্ন আকার ধারণ করে। যদি আমাদের মূল বিন্দুর পরিবর্তন ঘটে বা যদি অক্ষদ্বয়ের অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে আমাদের এই কোনো সঞ্চার পদ্ধতি সমীকরণের আকারের ভিন্ন হয়, বা কোনো বিন্দু স্থানাঙ্ক কি হয়? পরিবর্তন হয়। তাহলে কোনো বিন্দু স্থানাঙ্ক পরিবর্তন হয় বা কোনো সঞ্চার পদ্ধতি সমীকরণের আকার ভিন্ন হয়, কখন হবে? যখন মূল বিন্দুর পরিবর্তন হবে এবং অক্ষদ্বয়ের অবস্থান কি আবর্তন করবে, অবস্থানের রূপান্তর ঘটবে। তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা, সেটা হচ্ছে মূল বিন্দু পরিবর্তন বা
অক্ষদ্বয়ের অবস্থানের রূপান্তর হলে কোন বিন্দুর স্থানাঙ্কের পরিবর্তন ঘটে বা কোনো সঞ্চার পথের সমীকরণের কি হয়, পরিবর্তন ঘটে, বা কোনো স্থানাঙ্কের সঞ্চার পথের সমীকরণের আকারের ভিন্নতা দেখা দেয়। কি দেয়? ভিন্নতা দেখা দেয়। এই যে একটি বিন্দু স্থানাঙ্কের পরিবর্তন বা সঞ্চার পথের সমীকরণের আকার যে ভিন্নতা বা পরিবর্তনের যে পদ্ধতি, এটাই হচ্ছে স্থানাঙ্কের রূপান্তর। তাহলে আমরা বলতে পারি স্থানাঙ্কের রূপান্তর বলতে কি বুঝি? একটি বিন্দু স্থানাঙ্কের পরিবর্তন বলতে পারি একটি বিন্দুর স্থানাঙ্কের পরিবর্তন বা ওই বিন্দুর সঞ্চার পথ মানে কি? বিন্দু চলার পথ, সঞ্চার পথের সমীকরণের পরিবর্তনের পদ্ধতিকে স্থানাঙ্কের রূপান্তর বলে। কি বলে? স্থানাঙ্কের রূপান্তর বলে। ওকে, তাহলে এটা মনে রাখবো। আমাদের দুইটা বিষয়, কোন বিন্দুর অবস্থান নির্ভর করে দুইটা বিষয়ের উপর, একটা মূল বিন্দু আর একটা হচ্ছে অক্ষদের অবস্থানের উপর নির্ভর করে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে স্থানাঙ্ক রূপান্তরের পদ্ধতি কয়টা মনে রাখবে? স্থানাঙ্ক রূপান্তর পদ্ধতি হচ্ছে তিনটা। কি বলছি? স্থানাঙ্ক রূপান্তরের পদ্ধতি কয়টি? মনে রাখবে তিনটি পদ্ধতি। রূপান্তরের তিনটি পদ্ধতি। কয়টি পদ্ধতি? তিনটি পদ্ধতি। এটা মাথায় রাখবে, তিনটা পদ্ধতি। কয়টা পদ্ধতি? তিনটা। নাম্বার 1, এটা হচ্ছে অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুর পরিবর্তন, মূল বিন্দু অবস্থানের পরিবর্তন বা মূল বিন্দু অবস্থানের পরিবর্তন। এটা হচ্ছে একটা। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষের আবর্তন, মানে অক্ষ দেখে ঘুরানো হবে। অক্ষের আবর্তন, এটা হচ্ছে দুইটা। 3 নাম্বারটা হচ্ছে আমাদের মূল বিন্দু পরিবর্তন। দেখো, প্রথম হচ্ছে মূল বিন্দুর পরিবর্তন ঘটবে বা মূল বিন্দুর অবস্থানের পরিবর্তন এবং অক্ষের আবর্তন। অক্ষের কি? আবর্তন। তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তিনটা বিষয় একটু খেয়াল করো। প্রথমটা কি বলছি? অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দু অবস্থানের পরিবর্তন। তার মানে অক্ষদের কোনো পরিবর্তন হবে না, শুধু মূল বিন্দু অবস্থানের পরিবর্তন করবে, মূল বিন্দুকে পরিবর্তন করব। 2 নম্বর হচ্ছে ঠিক উল্টাটা, মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষের আবর্তন, অক্ষকে একটা নির্দিষ্ট কোণের মধ্যে দিয়ে ঘুরাবো। আবার 3 নম্বরটা হচ্ছে মূল বিন্দুর অবস্থানে পরিবর্তন করবে এবং অক্ষের আবর্তন করবে। এই তিনটা বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা। কি আলোচনা? তাহলে এখানে আমাদের একটু মনে রাখতে হবে অক্ষের স্থানান্তর বলতে কি বুঝি। অক্ষের যে স্থানান্তর আর অক্ষের আবর্তন, এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ এই দুইটার মধ্যে অনেকেরই প্যাচ লাগে। অক্ষের স্থানান্তর আর অক্ষের আবর্তন, অক্ষের স্থানান্তর এই শব্দটা, আর এটা হচ্ছে আমাদের অক্ষের আবর্তন। এই দুইটা শব্দ মাথায় রাখবা। অক্ষের স্থানান্তর কি? অক্ষের স্থানান্তর হচ্ছে তোমার, অর্থাৎ 1 নাম্বার যে পয়েন্ট আসছিল আমাদের, অক্ষের দিকে কোনো পরিবর্তন না করে মূল বিন্দুর অবস্থানের পরিবর্তনকে অক্ষের স্থানান্তর বলে। মানে মূল বিন্দু যে পরিবর্তনটা সেটা। তাহলে আমরা কি করব? অক্ষের স্থানান্তর বলতে এটাই বোঝা, অক্ষের দিক অপরিবর্তিত রেখে
মূলবিন্দু অবস্থানের পরিবর্তনকে, মানে 1 নম্বর পদ্ধতিটা, মূলবিন্দু অবস্থানের পরিবর্তনকে, এটাকে বলে অক্ষের স্থানান্তর। অক্ষের স্থানান্তর বলে। আর যদি আমরা অক্ষের আবর্তন দেখি ঠিক উল্টাটা, মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে, মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে, হ্যাঁ অপরিবর্তিত রেখে অক্ষের দিক পরিবর্তনকে, অক্ষের দিক পরিবর্তনকে, হ্যাঁ অক্ষের আবর্তন বলে। অক্ষের আবর্তন বলে। ওকে, এই পয়েন্টগুলো মনে রাখবা। এখন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে, এখন দেখবো আমরা একটা থিওরিটিক্যাল প্রমাণ করব। আমাদের যে এখানে 3টা পদ্ধতি ছিল স্থানাঙ্কের রূপান্তর, 3টা পদ্ধতি। একটা হচ্ছে অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দু অবস্থানের পরিবর্তন। আমরা এই একটা পদ্ধতি নিয়ে ব্যাখ্যা করবো প্রথমে, ঠিক আছে? ব্যাখ্যাটা দেখো, এটা হচ্ছে অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দু ওকে যদি আমরা ও ড্যাশ আলফা বিটা বিন্দুতে যদি স্থানান্তর করলে নতুন অক্ষের সাপেক্ষে 1 নম্বর হচ্ছে আমাদের কোনো বিন্দু x, y এর রূপান্তরিত স্থানাঙ্ক হবে x1 সমান হচ্ছে x মাইনাস আলফা এবং y1 সমান হবে y মাইনাস বিটা। আবার 2 নম্বর হচ্ছে একটা সমীকরণ যদি থাকে f of x, y, তাহলে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে f of x1 প্লাস আলফা y1 প্লাস বিটা ইকুয়াল 0। এটা আমরা একটু ব্যাখ্যা করবো আর কি বোঝার জন্য। আমরা দেখো প্রথমে একটা OX এবং OY দুটো অক্ষ ধরে নিলাম, একটা x অক্ষ একটা y অক্ষ, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা একটা বিন্দু ধরে নিলাম, সেটা হচ্ছে ও ড্যাশ একটা বিন্দু, অর্থাৎ মূল বিন্দুকে ও ড্যাশ বিন্দু কনভার্ট করবো, মূল বিন্দুকে পরিবর্তন করতেছি। তো মূল বিন্দুকে, এটা হচ্ছে পুরাতন মূল বিন্দু, এটা হচ্ছে নতুন মূল বিন্দু, নতুন মূল বিন্দু হচ্ছে ও ড্যাশ, ঠিক আছে? তাহলে এটা স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা। তাহলে ও ড্যাশ থেকে ও এক্স এর উপর লম্ব অঙ্কন করো OC। তাহলে আমাদের কার্টেসীয় স্থানাঙ্কের ডেফিনেশন থেকে বলতে পারি OC সমান হচ্ছে কি আলফা, ও ড্যাশ সি সমান হচ্ছে বিটা। আবার ও এক্স এর সমান্তরাল করে ও ড্যাশ এক ড্যাশ একটা অক্ষ করো, হ্যাঁ আঁকি। আরটা হচ্ছে ও ওয়াই এর সমান্তরাল করে ও ড্যাশ ওয়াই ড্যাশ অঙ্কন করলাম। কেন? কারণ হচ্ছে অক্ষের দিকে পরিবর্তন হবে না, কারণ এই এক্স অক্ষের দিক যা নতুন অক্ষের দিক তাই হবে, ওয়াই অক্ষের দিক যা নতুন ওয়াই অক্ষের দিক তাই হবে। শুধু মূল কার অবস্থান পরিবর্তন ঘটবে, সেটা হচ্ছে মূল বিন্দু অবস্থানের পরিবর্তনটা ঘটবে। ওকে, এখন একটা বিন্দু নিলাম পি বিন্দু। পি বিন্দু স্থানাঙ্ক হবে 2টা, একটা হচ্ছে পুরাতন অক্ষের সাপেক্ষে, একটা নতুন অক্ষের সাপেক্ষে। নতুন অক্ষের সাপেক্ষে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন অক্ষের সাপেক্ষে, নতুন অক্ষের সাপেক্ষে যদি আমরা ধরি সেটা হচ্ছে x1 y1, আর পুরাতন অক্ষের সাপেক্ষে xy। পুরাতন অক্ষ যদি সাপেক্ষে যদি বুঝ হয় পি বিন্দুর x আর y, তাহলে পি বিন্দু থেকে পুরাতন অক্ষের উপর x অক্ষের উপর লম্ব অঙ্কন করো। তাহলে ডেফিনেশন অনুসারে ও এর সমান হবে x আর পি এর সমান হবে y। আর নতুন অক্ষের সাপেক্ষে যদি আমরা বলি এটা হচ্ছে পিবি, তাহলে ও ড্যাশ বি সমান হবে x1 এবং পিবি সমান হবে কি y। তাহলে প্রিয় শিক্ষার্থী এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি পাচ্ছি বলতো? x কত? x হচ্ছে আমাদের কত? x হচ্ছে আমাদের ও এ। তো ও এটাকে যদি ভেঙে লিখি তাহলে কত হয় বলতো? ও সি প্লাস হয়, বলো ও সি প্লাস হয় সি এ। আবার সি এ আর ও ড্যাশ বি সমান, তাহলে ও সি প্লাস ও ড্যাশ বি কিন্তু সমান। তাহলে বলো ও সি সমান কত? ও সি সমান হচ্ছে আলফা, আর ও ড্যাশ বি সমান কত? ও ড্যাশ বি সমান হচ্ছে, ও ড্যাশ বি সমান হচ্ছে x1। তাহলে বলো তো x সমান কত? x সমান হচ্ছে x1 প্লাস আলফা। এখান থেকে যদি আমরা x এর মান বের করি তাহলে হবে x মাইনাস আলফা। এই যে x এর মান চলে আসলো। অনুরূপভাবে যদি আমরা y এর মান বের করি তাহলে y কত? পি এ। y সমান হচ্ছে পি এ। পি এর সমান লেখা যায় পিবি প্লাস এ বি। আবার এ বি আর ও ড্যাশ সি হচ্ছে সমান, এই দুটো সমান। তাহলে পিবি সমান প্লাস হবে ও ড্যাশ সি। পিবি সমান কত? y1 এবং ও ড্যাশ সি সমান কত? ও ড্যাশ সি সমান হচ্ছে আমাদের বিটা। তাহলে y সমান কত? y1 প্লাস বিটা, বা y1 সমান হচ্ছে আমাদের কি বলতো?
ওয়াই ওয়ান সমান হচ্ছে আমাদের ওয়াই মাইনাস বিটা। তাহলে আমাদের এই যে আমাদের যদি মূলবিন্দুকে যদি আমরা কি করি, যদি মূলবিন্দুকে আমরা যদি পরিবর্তন করি আলফা বিটা বিন্দুতে, তাহলে আমাদের কি হবে বলতো, তাহলে আমাদের ওই কোনো বিন্দু এক্স এর নতুন যে স্থানাঙ্কটা পাওয়া যাবে সেটা হচ্ছে এক্স ওয়ান সমান এক্স মাইনাস আলফা এবং ওয়াই ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস বিটা পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের সূত্রটা। এটাই বলছিল আমাদের, এই যে বলছে এখানে নতুন এই যে নতুন অক্ষের সাপেক্ষে নতুন অক্ষের সাপেক্ষে আমাদের কোনো বিন্দু এক্স এর রূপান্তরিত স্থানাঙ্ক হবে কোনটা, এক্স ওয়ান সমান এক্স মাইনাস আলফা আর ওয়াই ওয়ান সমান ওয়াই মাইনাস বিটা। এটা কিন্তু আমরা মনে রাখবো, ম্যাথ করবো কিন্তু এটা দিয়ে এমসিকিউ আসতে পারে। আবার হচ্ছে দেখো এখানে আমাদের হচ্ছে যদি আমাদের সমীকরণ বলছিল এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো রূপান্তরিত সমীকরণ কোনটা হবে, তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের দেখো সমীকরণ ছিল এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে এক্স সমান কি পাইছি, এক্স ওয়ান প্লাস আলফা না, আর ওয়াই সমান কি পাইছি বলতো, ওয়াই ওয়ান প্লাস বিটা। তাহলে এক্স স্থলে বসায় দেন, তাহলে তো হয়। তাহলে আমরা যদি বসায় দিই এক্স স্থলে, তাহলে এক্স ওয়ান প্লাস আলফা কমা ওয়াই ওয়ান প্লাস বিটা ইকুয়াল টু জিরো, এটাই হচ্ছে আমাদের সমীকরণটা। আমরা যদি এখন কিছু ম্যাথ দেখি তাহলে আমরা কিভাবে করতে পারি, একটু ম্যাথটা দেখে আসি। কিছু ম্যাথ দেখলে ক্লিয়ার হবে আমাদের এমসিকিউর জন্য কিভাবে প্রশ্ন আসবে একটু দেখে নিই আমরা, ঠিক আছে না? হ্যাঁ দেখো ছোটো ছোটো কিছু ম্যাথ দেখি আমরা। যেমন একটা ম্যাথ দেখো, মনে করে এরকম আসলো, বললো 2-3 বিন্দুতে 2-3 বিন্দুতে অক্ষের স্থানান্তর করলে, অক্ষের স্থানান্তর মানে কি, অক্ষের স্থানান্তর মানে হচ্ছে মূলবিন্দুর পরিবর্তনটা, অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুর পরিবর্তন হচ্ছে অক্ষের স্থানান্তর। অক্ষের স্থানান্তর করলে 5-1 বিন্দুটির পরিবর্তিত স্থানাঙ্ক কত, পরিবর্তিত স্থানাঙ্ক কত, এটা আমাদের এমসিকিউ আসলো, ছোট্ট একটা প্রশ্ন, ঠিক না? তাহলে আমাদের বলছে মূল বিন্দুকে প্রথম করছে এটা, তাহলে মূল বিন্দু হচ্ছে ও, এটা পরিবর্তন করছে ও ড্যাশ, তাহলে হচ্ছে 2-3, তাহলে আমাদের থিওরি অনুসারে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। আমাদের এই বিন্দুটির পরিবর্তিত স্থানাঙ্ক, তাহলে এই বিন্দু হচ্ছে 5-1, এই বিন্দু হচ্ছে কি 5-1, তাহলে হচ্ছে এর পরিবর্তিত বিন্দুটি হচ্ছে কত সেটা বের করো। তাহলে x1 y1 হচ্ছে হোয়াট, তাই এটা হচ্ছে x, এটা y। তাহলে আমরা সমান কি জানি বলো তো, আমরা x সমান কি, x1 বের করতে হবে, তাহলে x1 সমান কি জানি, x মাইনাস আলফা, এবং y1 সমান কি জানি, y মাইনাস বিটা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু একটু বলো তো দেখি এখানে x কত, আমাদের x হচ্ছে 5, আলফা কত 2, তাহলে কত হবে 3, y কত, y হচ্ছে আমাদের 1, আর বিটা কত -3, তাহলে +3, কত হবে 4। তাহলে আমাদের বিন্দুটা কত হবে, তাহলে আমাদের পরিবর্তিত বিন্দুটা হবে 3,4। এই যে এমসিকিউ শেষ, ঠিক আছে না? আশা করি বুঝতে পারছো এটা। তাহলে এরকম একটা আসলো। এখন যদি মনে করো আমাদের এটাই আসলো, একটা আসলো, এটা উদাহরণ দিলাম কিসের, এই উদাহরণটা দিলাম আমাদের পরিবর্তিত স্থানাঙ্ক বের করার জন্য। এখন যদি সমীকরণটা আসে তাহলে এই সূত্র কখন ব্যবহার করবো দেখো। মনে করো তোমাকে বলা হলো এরকম একটা ম্যাথ দিল তোমাকে, এটা আমি একটু নিচে থেকে করতে দিচ্ছি। দেখো মনে করলো 1-2 বিন্দুতে, এত বিন্দুতে অক্ষের স্থানান্তর করলে, অক্ষের স্থানান্তর করলে x + y = 5 সমীকরণের রূপান্তরিত স্থানাঙ্ক সমীকরণ কত, পরীক্ষা আসলে এটা সমীকরণ রূপান্তরিত সমীকরণ কত, বা সমীকরণ ঠিক লেখো, বা কত হবে এটা বের করতে বলছে, বা নির্ণয় করো। নিচে অপশন দেওয়া থাকতো, ঠিক না? তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো একটা সমীকরণ x + y 5। আমরা একটা কাজ করব, আমরা x সমান সূত্র কি শিখছি বলো, x সমান হচ্ছে আমাদের x1 + আলফা, আর y সমান হচ্ছে y1 + কত বিটা। তাহলে আসলে এখানে দেখো আমরা এত বিন্দুতে অক্ষের স্থানান্তর করলে, তো এত বিন্দু অক্ষের স্থানান্তর করতে এর মানে কি, এর মানে হচ্ছে এটা হচ্ছে আলফা দেওয়া, এটা আমাদের বিটা দেওয়া। তাহলে আমরা কি করতে পারি, আমরা করতে পারি x = x1 + করতে পারি কি 1, আর y হচ্ছে y1 + কত বিটা মান কত +2, এটা বসায় দেও। তাহলে x এর স্থলে বসালাম কত x1 + 1, আর y স্থলে বসাও y1 + 2 = কত হবে 5। তাহলে আমাদের x1 + y1 কত হয় = 2। এখানে আসলে অপশনে x1 y1 থাকবে না,
এক্স ওয়ান ওয়াই অংশ থাকবে থাকবে এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কী হবে আমাদের 2 হবে। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে না? তাহলে এইরকম প্রশ্ন আমাদের হবে। তাহলে হচ্ছে এটা একটা বিষয়। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখন যদি আমরা আরেকটা বিষয় দেখি, আমরা এতক্ষণ কি শিখলাম? অক্ষের স্থানান্তর, তার মানে হচ্ছে মূল বিন্দুর পরিবর্তন অক্ষের দিক পরিবর্তন না করে। এখন যদি এরকম হয়, 2 নম্বর পদ্ধতিটা যদি হয়, 2 নম্বর পদ্ধতিটা কি? 2 নম্বর হচ্ছে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে, অপরিবর্তিত রেখে আমরা যদি অক্ষদ্বয়কে থিটা কোণের মধ্য দিয়ে ঘুরাই, মানে আবর্তন করলে তখন আমাদের 1 নম্বর হচ্ছে নতুন অক্ষের সাপেক্ষে, নতুন অক্ষের সাপেক্ষে 1 নম্বর এ নাম্বার দিয়ে কোন বিন্দু x, y এর রূপান্তরিত স্থানাঙ্ক, x1 সমান কি হবে? এটা মুখস্থ রাখবা। x1 সমান হচ্ছে x cos থিটা প্লাস y sin থিটা, এবং y1 সমান হচ্ছে -x sin থিটা প্লাস y cos থিটা। এটা হচ্ছে আমাদের, যদি আমরা কি করি, মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে যদি অক্ষর দিকে যদি থিটা কোণের মধ্যে দিয়ে ঘোরাবো, থিটার মান জানা থাকবে, অক্ষর দিকে থিটা কোণের মধ্যে দিয়ে ঘোরাবো, তখন আমাদের হচ্ছে এটা। আর বি নাম্বার হচ্ছে তখন আমাদের একই আসবে, সমীকরণ কি আসবে? f of x = 0, এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ কি আসবে? রূপান্তরিত সমীকরণ তখন হবে আমাদের f of x এর মানটা হবে x1 cos থিটা মাইনাস y1 sin থিটা, কমা x1 sin থিটা প্লাস y1 cos থিটা ইকুয়াল টু 0। এটা হবে। এটা আসলে কিভাবে ঘটে একটু দেখো বিষয়টা। আমি জাস্ট ব্যাখ্যা করবো না, জাস্ট একটু দেখাচ্ছি, একটু চিত্র দেখাচ্ছি। এটা মনে করো আমাদের একটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। আমরা যদি এই ঘুরাবো থিটা কোণের মধ্যে দিয়ে, x অক্ষকে এই দেখো ও x কে ঘুরাইয়ে আমরা অবস্থান নিলাম ও x দিয়ে থিটা কোণের মধ্যে দিয়ে। যদি ও x দিয়ে যদি ঘুরে যায় তাহলে এইটা y অক্ষটাও ঘুরে যাবে, তা এটাও কিন্তু থিটা। এখানে একটা বিন্দু নিব, পি বিন্দু স্থানাঙ্ক একটা পুরাতন অক্ষের সাপেক্ষে একটা হবে, আর নতুন অক্ষের সাপেক্ষে হবে x1 ও y1। এই যে চিত্রটা কিন্তু এরকম হয়, চিত্র কিন্তু আমাদের এরকম হয়, এরকম চিত্র হবে। তার জন্য ব্যাখ্যা দরকার নাই, জাস্ট এতটুকু মনে রাখো, থিটা কোণের মধ্যে অক্ষ দিকে ঘুরাবে, কিন্তু মূল বিন্দু কিন্তু একটাই, মূল বিন্দু কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, এরকম। তা যাই হোক, তা এই সূত্র আমরা মনে রাখবো। এখন যদি আমরা ম্যাথ দেখি এই সূত্র দিয়ে, আমরা যদি এই সূত্র দিয়ে ম্যাথ দেখি, তাহলে ম্যাথগুলো কীভাবে আসে একটু দেখে নেই। ম্যাথগুলো কীভাবে আসে সেটা আমরা দেখবো। দেখো একটা বিষয় দেখো আগে, সেটা হচ্ছে তোমাকে বলা হলো 1 নাম্বারটা ম্যাথ দিই, 90 ডিগ্রি কোণে অক্ষের আবর্তন। অক্ষের আবর্তন মানে কি? মানে মূল বিন্দুকে অপরিবর্তিত রেখে অক্ষের পরিবর্তন যেটা, অক্ষের আবর্তন যেটা, সেটা হচ্ছে অক্ষের আবর্তন। অক্ষের দিকের পরিবর্তন যেটা, 90 ডিগ্রি কোণে অক্ষের আবর্তন করলে 2,2 বিন্দুটির পরিবর্তিত স্থানাঙ্ক কত? প্রশ্ন আসলো এটা, ঠিক আছে না? এটা আমাদের প্রশ্ন আসছে। তাহলে আমাদের আনসারটা কি হবে? তোমরা জানো x1 সমান কত? পরিবর্তিত স্থানাঙ্ক x1 y1 বের করতে হবে। x1 ছিল আমাদের x cos থিটা, সূত্র মুখস্থ রাখতে হবে, y sin থিটা, আর y1 হচ্ছে আমাদের -x sin থিটা প্লাস y cos থিটা। এটাই তো আমাদের। হ্যাঁ, এখন দেখো একটু বিষয় খেয়াল করো, x y হচ্ছে আমাদের, এটা x এটা y, তাহলে x y হচ্ছে এটা, তাহলে হচ্ছে 2, আর থিটা হচ্ছে 90 ডিগ্রি। এটা x এটা y, থিটা হচ্ছে 90 ডিগ্রি, বসাই দাও। cos 90 ডিগ্রি প্লাস y হচ্ছে 2 sin 90 ডিগ্রি, তাহলে কত হয়? cos 90 মান কত বলো? cos 90 মান হচ্ছে 0, এবং sin 90 মান কত? 1, তাহলে 2 × 1, তাহলে আনসার আসবে কত? 2।
আর মাইনাস এক্স, এক্সের মান হচ্ছে 2 সাইন 90 প্লাস ওয়াই হচ্ছে 2 কস 90, কস 90 মান 0, সাইন 90 মান 1, তাহলে -2। তাহলে আমাদের পরিবর্তী স্থানাঙ্ক কত হবে? 2, -2 আমাদের এটা হবে। ওকে, প্রশ্ন বুঝে আসছে? বুঝে আসছে এটা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা, ঠিক আছে না? হ্যাঁ। এখন যদি আমাদের বলে যে সমীকরণ যদি বলে, মনে করো প্রশ্নটা এরকম আসলো, 2 নম্বর প্রশ্ন, যদি সমীকরণ যদি বলে, মনে করো 90 ডিগ্রি কোণে, এটা তো ভিন্ন ভিন্ন হইতে পারে, 90 ডিগ্রি কোণে অক্ষের আবর্তন করলে x + 2y = 1 সমীকরণের পরিবর্তিত সমীকরণ নির্ণয় করো। মনে করো এটা আমাদের আসলো, ঠিক আছে না? তাহলে এটা কিভাবে করবো? আনসার বলতো, আনসার কিভাবে করবো? তো এটা যদি আমরা আনসার বের করি, একটু দেখো ক্লিয়ার করে, দেখো কিভাবে হয়। তার সূত্র কি? সূত্র হচ্ছে আমাদের এখানে দেখো সমীকরণটা কিছু দেখে নাও, x + 2y - 1। তাহলে এই সমীকরণটা প্রদান করবো, ঠিক না? তাহলে আমরা x সমান কত জানি? x সমান দেখো আগে ধরে নেবে, x সমান কত জানি? x সমান আমরা জানি, যদি আমরা x এর মানটা বের করি, সেটা হচ্ছে, আমরা x1 এর মানটা দেখো, একটু খেয়াল করে দেখো x এর মানটা কত বসাবো। এখানে হচ্ছে আমাদের আমরা এখানে বসাবো x এর পরিবর্তে বসাবো x1 cos θ মাইনাস y1 sin θ, মাইনাস y1 কি sin θ। তারপরে হচ্ছে আমাদের y এর পরিবর্তে বসাবো x sin θ মাইনাস y1 cos θ। এখানে যদি আমি থিটার মানটা যদি বসিয়ে দিই, থিটার মানটা যদি বসে, থিটার মান কত? 90 ডিগ্রি। তা 90 ডিগ্রি বসে cos 90 মান কত? 0, তো এটা 0 চলে আসবে। আর sin 90 মান কত বলো? sin 90 মান হচ্ছে 1, তাহলে এখান থেকে পাবো আমি -y1, মাইনাস কত পাবো? y1 পাবো। আর যদি আমি এখানে বসাই sin 90 মান হচ্ছে 1, তাহলে এখানে x1 পাবো, তাহলে x1। আর এখানে যদি বসাই তাহলে আসবে 0। তাহলে আমাদের কত আসলো? x এর পরিবর্তে -y1, তাহলে বসাও x এর পরিবর্তে -y1 + 2, y এর পরিবর্তে হচ্ছে x1 আর = কি 1। তাহলে কি আসলো বলো তো? 2x1 - y1 = কত আসলো? 1। অপশনে কিন্তু x1 y1 থাকবে না, অপশন থাকবে xy দিয়ে। তাহলে x1 এর পরিবর্তে x বসাও আর y এর পরিবর্তে y বসাও = 1। তাহলে রূপান্তর সমীকরণ হবে আমাদের এটা। বুঝে আসছে কি? তাহলে এই ধরনের প্রশ্নগুলো আমাদের হবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর পদ্ধতি। এখন হচ্ছে 3 নম্বর পদ্ধতিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর পদ্ধতিটা দেখো কি আছে। আমাদের 3 নম্বর যে পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের, অর্থাৎ মূলবিন্দুর পরিবর্তন হবে, অক্ষেরও পরিবর্তন হবে। তাহলে কি হবে? তাহলে হবে এরকম, অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে, অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে এবং মূলবিন্দুকে, মূলবিন্দু কত? ও না? হ্যাঁ, ও ড্যাশ কে আলফা বিটা বিন্দু রূপান্তর করলে বা বিন্দুতে স্থানান্তর করলে, বিন্দুতে স্থানান্তর করলে নতুন অক্ষের সাপেক্ষে, নতুন অক্ষের সাপেক্ষে 1 নাম্বার কোনো বিন্দু x, y এর রূপান্তরিত স্থানাঙ্ক হবে, x1 এর মান হবে x - আলফা cos θ প্লাস y - বিটা sin θ। এটা মুখস্থ রাখবে x1 এর মানটা। y1 হচ্ছে আমাদের মাইনাস x - আলফা sin θ প্লাস y - বিটা cos θ।
তো আমরা এটা মুক্ত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না। x1 হচ্ছে x মাইনাস আলফা কস থিটা প্লাস y মাইনাস বিটা সাইন থিটা, আর এখানে হচ্ছে y1 হচ্ছে মাইনাস x মাইনাস আলফা সাইন থিটা প্লাস y মাইনাস বিটা কস থিটা। এখানে একটু মনে রাখার জন্য একটা প্রশ্ন শিখাই দিই তোমাদের, একটু খেয়াল করে দেখো, এখানে একটু খেয়াল করো এখানে আমি বলে দিচ্ছি, তোমাদের এটা মনে রাখতে পারবে, ঠিক না। যখন আমরা মূল বিন্দুকে অবরুদ্ধ রেখে অক্ষকে থিটা কোণের মধ্যে দিয়ে ঘুরাছিলাম, তখন x1 এর মান কি পাইছিলাম, x cos থিটা প্লাস y sin থিটা। জাস্ট এই সমীকরণে x স্থলে x মাইনাস আলফা বসাবা, y স্থলে y মাইনাস বিটা বসাবা, দেখো হয়েছে কিনা। ওকে, আবার এখানে দেখো যখন y1 এর মানটা বের করছিলাম মাইনাস x sin থিটা প্লাস y cos থিটা, তাহলে এখানে x মাইনাস আলফা y মাইনাস বিটা বসাও, দেখো ঠিক আছে কিনা। ওকে, জাস্ট করে আমরা যদি এটা মনে রাখতে পারি, এটা যদি মনে রাখতে পারি, তাহলে x মাইনাস আলফা y মাইনাস বিটা, x মাইনাস আলফা y মাইনাস বিটা। তো অনুরূপভাবে যখন আমরা বসাবো সমীকরণ বসাবো, ওইখানেও কিন্তু ঠিক তাই, ওইখানেও কি ঠিক তাই। তাহলে বি নম্বর হচ্ছে আমাদের সমীকরণটা f of x equal to 0, সমীকরণটা কি হবে, তাহলে f of x, y equal to 0 এর রূপান্তরিত সমীকরণ কি হবে, রূপান্তরিত সমীকরণ। তা রূপান্তরিত সমীকরণটা কেমন হবে, রূপান্তরিত সমীকরণটা হবে আমাদের f of আলফা প্লাস, দেখো আলফা প্লাস x1 cos থিটা, আলফা প্লাস x1 cos থিটা মাইনাস y1 sin থিটা, কমা হচ্ছে বিটা প্লাস x1 sin থিটা প্লাস y1 cos থিটা ইকুয়াল কি 0। এখানে আমাদের সূত্রটা কি হচ্ছে, এখানে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করব, মানে অক্ষেরও আবর্তন করছে, আবার হচ্ছে অক্ষের দিকে পরিবর্তন হয়েছে, আবার মূল বিন্দুকে পরিবর্তন হয়েছে। 3 নাম্বারটা হচ্ছে এটা। তাহলে এক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দিই, যদি দেয় তাহলে দেখো কি করা যায়। এটাকে যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে আমরা কিভাবে করব। যেমন তোমাকে বলা হলো, আমরা যদি এই পুরোটি যদি পড়ি এখানে আমরা, তাহলে আমরা কি পাচ্ছি একটু দেখো এখানে খেয়াল করে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমরা সূত্র মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক না। তাহলে এটা যদি আমাদের হয়, একটা এক করে নিই, মনে করো আমরা ছোট্ট যদি একটা ম্যাথ দেখি, ছোট্ট একটা ম্যাথ দেখবো আমরা এখন। এই সূত্রের সাহায্যে ছোট্ট একটা ম্যাথ আমরা দেখে নিব। স্থানান্তর করলে পরিবর্তিত স্থানাঙ্ক কত হবে, পরিবর্তিত বিন্দুর স্থানাঙ্ক কত হবে, বা পরিবর্তিত স্থানাঙ্ক কত হবে, বা বের করতে হবে আমাদের পরিবর্তিত স্থানাঙ্ক কত হবে। তাহলে এখানে দেখো আমরা x1 কত জানি, সাইন থিটা। তাহলে এখানে দেখো যদি হয় x কত আমাদের, এখানে আমাদের x এর মান লাগবে। তাহলে x এর মান যদি আমরা করি, তাহলে কোনো বিন্দুর যদি বের করে নিই, তাহলে আমরা কিভাবে করবো সেটা দেখো, কোনো একটা বিন্দু বের করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি সেটা হচ্ছে বিন্দু দেই নাই, স্থানান্তর করলে মনে করো 4, 5 বিন্দুটির স্থানাঙ্ক কত হবে। তাহলে x এর মান হচ্ছে 4 আর y মান হচ্ছে বিটা, না y মান হচ্ছে 5। তাহলে এখানে লিখতে পারি 4 মাইনাস আলফা, আলফা হচ্ছে এটা, বিটা এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে y। তাহলে কত হবে বলো, 4 মাইনাস 1 cos কত 45 ডিগ্রি প্লাস y কত বলো তো, y হচ্ছে 5, বিটা হচ্ছে 2, আর সাইন কত 45 ডিগ্রি, কত 45 ডিগ্রি। তাহলে এই মানটা ক্যালকুলেশন দিয়ে বের করে নেবে একটা আনসার। আবার y1 যদি আসে তাহলে কি হবে, মাইনাস এক্স মাইনাস আলফা বলো সাইন থিটা, তারপরে হচ্ছে আমাদের y মাইনাস বিটা কস থিটা। তাহলে এটা কি হবে বলতো, মাইনাস এক্স এর মান কত 4, তাহলে 4 আলফার মান কত 1 সাইন 45 ডিগ্রি, আর y কত বলো, y হচ্ছে আমাদের 5, বিটা হচ্ছে 2 আর cos 45 ডিগ্রি, যেটা রেজাল্ট আসবে এটা হচ্ছে কি আমাদের আনসার। ওকে, এরকম আমাদের ম্যাথগুলো হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কি বুঝতে পেরেছ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করে দেখো। আমরা এখন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব।
সেটা হচ্ছে কি প্রক্রিয়ায়, আমি বলেছি এখানে দেখো, মনে করো একটা সাধারণ দিকের সমীকরণ দিলাম ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটা সমীকরণ। এখানে a s b এবং g f c হচ্ছে ধ্রুবক। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে যদি আমরা একঘাতিক যে পদটা আছে, কি পদ, x যুক্ত পদ এবং y যুক্ত পদ যদি অপসারণ করতে চাই, তখন আমাদের সমীকরণটা কি হবে? কি বলছি আমি, আমরা এই সমীকরণ থেকে x যুক্ত পদ এবং y যুক্ত পদকে অপসারণ করব, এই দুইটা পদকে অপসারণ করব, তাহলে কিভাবে পাবো? তা মনে রাখবে এখানে, সেটা হচ্ছে আমাদের এই সমীকরণে x y পদ বর্জিত সমীকরণটা হবে আমাদের, প্রথম যা আছে তাই ঠিক থাকবে, এখান থেকে বন্ধু ঠিক থাকবে ax² প্লাস 2hxy প্লাস by²। হ্যাঁ, আর এই যে পরিবর্তন হবে, এটার পরিবর্তন নতুন একটা ধ্রুবক আসবে, সেটা হচ্ছে প্লাস c1 ইকুয়াল 0। তাহলে এই সমীকরণে যদি আমরা x যুক্ত y যুক্ত পদ বেরিশ করতে চাই, তাহলে আমাদের বর্জিত যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে আমাদের বর্জিত যে রূপান্তরিত সমীকরণটা আসবে, রূপান্তরিত যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে এখানে যা আছে তাই থাকবে, এর পরিবর্তে আমাদের c1 আসবে। c1 এর মানটা কি? c1 হচ্ছে আমাদের আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি, এটা হচ্ছে আমাদের সমীকরণটা। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আলফা এবং বিটা কি, জি এফ সি তো জানি এখানে দেওয়া আছে। বলো, আলফা হচ্ছে আমাদের এখানে, আলফা মানটা মুখস্থ রাখতে হবে। আলফা হচ্ছে এফ এইচ মাইনাস ডিজি বাই হচ্ছে আমাদের এ বি মাইনাস এ স্কোয়ার, আর বিটা হচ্ছে এখানে জি এস মাইনাস এ এফ বাই হচ্ছে এ বি মাইনাস এ স্কোয়ার। তার মানে আমরা যদি একটা সমীকরণ থেকে যদি কি করতে চাই, যদি এই x যুক্ত y যুক্ত পদ বেরিশ করতে চাই, তার মধ্যে আলফা বিটার মানটা বের করতে হবে। কার মান বের করতে হবে? আলফা বিটার মানটা বের করতে হবে, অর্থাৎ মূল বিন্দুকে আলফা বিটার মাধ্যমে কি করতে হবে? স্থানান্তর করতে হবে। স্থানান্তর করার পরে তারপর c1 এর মান এখানে বসায় দিব, আলফা বিটার মান বসায় দিব, c1 এর মানটা এখানে বসায় দিব, এটাই হবে আমাদের কি আনসার হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিষয়টা, আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। এখন আমরা যদি দেখি, যেমন তোমাকে বলা হলো যেমন তোমাকে একটা ম্যাথ দিচ্ছি আমি, যেমন একটা উদাহরণ ম্যাথ আসতে পারে। দেখো ম্যাথটা হচ্ছে এরকম, দেখে নাও, x² প্লাস 2xy প্লাস 3y² প্লাস 2x মাইনাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0। তোমাকে বলা হলো এই সমীকরণ থেকে x যুক্ত y যুক্ত পদকে বেরিশ করো, তো রূপান্তর করলে রূপান্তর সমীকরণটা কি আসবে? তাহলে এই সমীকরণে যদি x যুক্ত y যুক্ত পদকে বেরিশ করতে চাও, তাহলে কি করতে হবে? এখানে যে কাজটা প্রথম করতে হবে সেটা হচ্ছে আলফা এবং বিটার মানটা লাগবে। প্রথম যে কাজটা হচ্ছে এই সমীকরণটিকে মনে মনে তুমি এই যে এখানে 6টা ধ্রুবক আছে এ এইচ বি জি এফ সি বের করে নেবা। এ হচ্ছে x² এর সহগ, তার মানে 1, আর x এর সহগ হচ্ছে 2s, 2s সমান 2 হলে s মানে 1, আর এখানে হচ্ছে আমাদের এটা 3, y² সহগ হচ্ছে 3, আর এখানে y² সহগ হচ্ছে b, তার b এর মান হচ্ছে 3, এটা বের করে নেবা। তারপরে হচ্ছে x এর সহগ হচ্ছে 2, আর এখানে x এর সহগ হচ্ছে 2g, তার g এর মান হচ্ছে এখানে 1, এখানে y এর সহগ হচ্ছে -4, এখানে y এর সহগ 2f, তাহলে f সমান হচ্ছে -2, আর c হচ্ছে -1। এই যে দ্রুত এই মানটা বের করে আমাদের আলফার মান এই যে fs মাইনাস বিজি বাই এ বি মাইনাস এ স্কোয়ার, এটা বের করে নিব। আবার বিটার মান হচ্ছে gs মাইনাস এ এফ বাই হচ্ছে কি এ বি মাইনাস এ স্কোয়ার। এখানে মানগুলো বসাই দেবো প্রত্যেকটা। এখানে মান যদি আমি বসাই দিই, তাহলে আমি কি পাবো? একটা পাবো আমি হচ্ছে -5/2 পাবো, আর একটা হচ্ছে আমি 3/2 পাবো, মানগুলো যদি বসাই দিই। তাহলে এখন আমরা যদি বসাই, তাহলে আমরা আলফার মান এবং বিটা মান পেয়ে গেলাম। তারপরে c1 এর মান,
C1 এর মান কত? C1 এর মান হচ্ছে আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। এখান থেকে আলফার মান কত? -5/2। আর এখানে জির মান হচ্ছে কত? জির মান হচ্ছে 1, বিটার মান হচ্ছে 3/2, আর এফ এর মান হচ্ছে -2, আর সির মান হচ্ছে -1। আমরা এখানে বসিয়ে দেবো, এখানে C1 এর মানটা পেয়ে যাবো। C1 এর মান কত? -13/2 আসবে। তাহলে আমরা যদি এখন এই XY বুঝিত যদি রূপান্তর সমীকরণ যদি বের করতে চাই, সূত্র আমাদের এটা। তাহলে সূত্রটা কি? প্রথম যা ছিল তাই থাকবে। তাহলে প্রথম যা আছে তাই লেখো, x² প্লাস এই যে এই সমীকরণের যে আমাদের প্রথম তিনটা পদ, অর্থাৎ যে XY চলকে যে দ্বিঘাত পদগুলি আছে এগুলো ঠিক থাকবে। তাহলে এখানে কত আছে বলো? এখানে আছে x² প্লাস 2xy প্লাস 3y² ঠিক থাকবে। তাহলে C1 এর ধ্রুবকের পরিবর্তে কি আসবে? -13/2 আসবে। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইটার প্রয়োগটা হচ্ছে এরকমভাবে হবে। ওকে, হ্যাঁ। এখন যদি আমাদের আরেকটা বিষয় যদি দেখি, সেটা হচ্ছে আমাদের এই একটা দ্বিঘাত সমীকরণ। মনে করো তোমার এই আমাদের একটা সমীকরণ দেওয়া থাকলো, মনে করো এরকম, সেটা হচ্ছে ax² প্লাস 2hxy প্লাস by² ইকুয়াল টু সি। বলছে এই সমীকরণে, তাহলে একটা সমীকরণ দেওয়া থাকলো এখানে। প্রশ্ন বলছে এই সমীকরণ থেকে তুমি xy যুক্ত পদটা বেরিশ করো, এটাকে বেরিশ করো। তাহলে xy যুক্ত পদ বর্জিত রূপান্তরিত সমীকরণ, পদ বর্জিত রূপান্তরিত সমীকরণ তোমাকে বের করতে বললো। সমীকরণ করতে হবে, তখন তুমি কীভাবে মনে রাখবে? তো এটা করার জন্য তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে xy যুক্ত পদটাকে তুমি যদি রিমুভ করতে চাও, তাহলে তোমাকে করতে হবে একটা থিটা কোণের মধ্য দিয়ে ঘোরাতে হবে। একসাথে পদ যদি বেরিশ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে থিটা কোণের মধ্য দিয়ে এটাকে ঘোরাতে হবে, থিটার মানটা ঘোরাতে হবে। থিটার মানটা কত? থিটার মানটা হচ্ছে যদি করতে চাও, তাহলে হচ্ছে হাফ tan ইনভার্স 2h a - b কোণে ঘোরাতে হবে। তুমি যদি এই সমীকরণ থেকে যদি xy যুক্ত পদটা বেরিশ করতে চাও, তাহলে এই কোণের মধ্যে দিয়ে তোমাকে ঘোরাতে, মুখস্থ রাখবা, হাফ ইন্টু tan ইনভার্স 2h/a - b কোণে ঘোরাতে হবে। এই কোণে ঘোরালে এটা বেরিশ হবে। এটা হচ্ছে একটা বিষয়। এছাড়াও তুমি অন্যভাবে করতে পারো। কিভাবে করতে পারো তুমি? সেটা হচ্ছে তোমার আমরা এই সমীকরণ দিয়ে যদি এটা বাদ দিই, তাহলে আমরা কি পাবো দেখো। এই সমীকরণ যদি বাদ দিই, তাহলে আমরা রূপান্তরিত যে সমীকরণটা পাওয়া যাবে সেটা হচ্ছে এটা বাদ এসে থিটা করতে থিটার মানটা, তো সমীকরণটা আসবে সেটা হচ্ছে এরকম, a1x² প্লাস b1y² ইকুয়াল টু হচ্ছে আমাদের সি, ইকুয়াল টু হচ্ছে কি আমাদের সি। এটা হবে আমাদের আনসার। এটা হচ্ছে রূপান্তরিত সমীকরণ। তাহলে এখানে a1 b1 এর মানটা কীভাবে পাবে? a1 এর b1 মানটা পাবে তুমি এভাবে, কারণ a1 প্লাস b1 সমান হচ্ছে তোমার a প্লাস b, আবার a1 আর b1 সমান হচ্ছে তোমার ab মাইনাস a²। এই সূত্রগুলো প্রয়োগ করে, যেখানে a1 b1 a প্লাস b আর a1 b1 হচ্ছে ab মাইনাস a², এই সমীকরণগুলো থেকে তুমি মানটা পাইবা। একটা উদাহরণ দিয়ে বোঝাই, দেখো একটা উদাহরণ দিই। মনে করো তোমাকে বললাম 19x² প্লাস 5xy প্লাস 7y² মাইনাস 13 ইকুয়াল টু 0। বললাম এই সমীকরণ থেকে xy যুক্ত পদটাকে বেরিশ করো। তো xy যুক্ত পদটাকে যদি বেরিশ করতে চাই, যদি আমাকে বলে xy যুক্ত পদটা বেরিশ করো, তাহলে আমরা যদি এই সূত্র দিয়ে করতে চাই, প্রথমে আমার লাগবে কত? লাগবে আমার সেটা হচ্ছে a এবং b এবং h লাগবে। তাহলে x² সহগ এটার সাথে এটা কম্পেয়ার করবা, এইটার সাথে এটা কম্পেয়ার করবা, যে সূত্র আছে x² সহগ কত? x সহগ কত? 19। তাহলে x সমান 19, x সহগ হচ্ছে 5, এন x 2h, তাহলে a সমান হচ্ছে 5/2, y² সহগ হচ্ছে 7, এন হচ্ছে b, তাহলে b সমান হচ্ছে 7, আর c হচ্ছে কত? c হচ্ছে আমাদের 13। এটা আমরা কনভার্ট করে ফেললাম। ওকে, তাহলে এখানে আমাদের a1 প্লাস b1 কত আসবে? a1 প্লাস b1 সমান হচ্ছে a প্লাস b, তাহলে a প্লাস 8 দূরে যোগ করো, তো 19 আর হচ্ছে 7, 19 আর 7 যোগ করলে কত হবে আমাদের? 26 হবে। আর যদি a1 b1 কত? ab মাইনাস a², তাহলে a কত? 19, b কত? 7, আর h কত? h হচ্ছে আমাদের 5/2, তাহলে 5/2 হোল স্কোয়ার। তাহলে এখানে কোশ্চেন করলে হবে 560/4 আসবে। হলো দুইটা মান। তো এটা যদি আমাদের আসে, তাহলে আমরা কি করতে হবে? পরবর্তীতে
পরে আমাদের এ ওয়ান মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের এই সূত্রটা এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে এ ওয়ান আর বি ওয়ানের মান লাগবে, তাহলে এ ওয়ান প্লাস বি ওয়ানের মান জানি, ঠিক না? এ ওয়ান বি ওয়ানের মান জানি, তাহলে এ ওয়ান মাইনাস বি ওয়ান কত? তো এটা আমরা যদি বর্গ করি তাহলে কত হয় বলো তো? এ ওয়ান প্লাস বি ওয়ান হোল স্কোয়ার মাইনাস 4 a1 b1 এটা বসাই দিবা। তাহলে a1 প্লাস বি মান কত? 26, তাহলে 26 স্কোয়ার মাইনাস হবে 4 ইন্টু 507/4 হবে। এখান থেকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন যদি আমরা এখান থেকে করি তাহলে আমরা কত পাবো? এখান থেকে আমরা a1 মাইনাস b1 পাবো 13 পাবো। কত? 13। এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে যোগ বিয়োগ করো। যোগ বিয়োগ করলে কি পাইবা? a1 এর মান পাইবা। তাহলে a1 এর মান কত আসতেছে? a1 এর মান আসবে তোমার 39/2 আসবে, আর b1 এর মান আসবে তোমার 13/2 আসবে। দুইটা মান বের করে নেবে। তাহলে a1 আর b1 এর মান পাইছো, তাহলে আমার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমাদের a1 x স্কোয়ার প্লাস b1 y স্কোয়ার ইকুয়াল টু সি। a1 এর মান হচ্ছে 39/2 ইন্টু এক্স স্কোয়ার, b1 এর মান হচ্ছে 13/2 ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? সি। সি কত? সি হচ্ছে 13। এখন তুমি একটা কাজ করো, 2 দ্বারা প্রথম 13 দ্বারা ভাগ করো। 13 দ্বারা ভাগ করলে কত হয়? 3 দ্বারা 39, 3x স্কোয়ার বাই 2 প্লাস 13 দ্বারা ভাগ করলে হবে 1/2 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। 2 দ্বারা গুণ করো, তাহলে কি হবে? 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2। এটাই হচ্ছে আমাদের কি আনসার। তাহলে এইভাবে আমরা ম্যাথগুলো কি করতে পারি। এখন যদি আমাদের বলে দ্বিঘাত সমীকরণে x এর অপসারণের শর্ত কি? যদি বলে দ্বিঘাত পথ অপসারণের শর্ত, শর্তটা হচ্ছে এইটাই, এটা হচ্ছে আমাদের শর্ত। 3টা কোণের মধ্যে দিয়ে ঘুরাতে হবে। আমি বলছি আবার দ্বিঘাত শেষ অপশন দেওয়া থাকলো, নির্দিষ্ট কোণ দেওয়া থাকলো তোমার মনে করো। আমি তো অপশন মানে তোমরা প্রশ্ন সমাধান করবে অপশনবিহীন, অপশন সরাসরি দেখবে না। অপশন দেওয়ার দরকার নাকি? প্রশ্ন দেখবে, সমাধান করবে।